এখন আমরা সম্ভাবনা নিয়ে বেশ কিছু অঙ্ক বের করব। খেয়াল করে দেখো, আমরা যেই পরীক্ষাটা করলাম, একটা ছক্কা নিক্ষেপ করলাম, সেটা নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা কত? খেয়াল করে দেখো, এটা কিন্তু তোমাদের বোর্ডে আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে? তো আমরা যখন ছক্কাটা নিক্ষেপ করেছিলাম তখন কি পেয়েছিলাম? একটা ছক্কা নিক্ষেপ করার কারণে এই ছক্কা থেকে আমরা কি কি পেতাম? আমরা পেতাম 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা। তাহলে এর মধ্যে থেকে মনে করো 6টাই ঘটনা আমার আছে। মোট ঘটনা কয়টা? মোট ঘটনা বা ফলাফল কয়টা? 6টা। এখন বলছে 5 আসার সম্ভাবনা কত? মনে করলাম আমি 5 পাইলাম, তার মানে আমি কত পাইলাম? 5 পাইলাম। 5 এখানে কয়টা আছে? কয়টা ঘটনা? 5। একটা ঘটনাই কিন্তু 5। তার মানে এই যে 5 পেলাম, এটাকে আমি বলবো যে অনুকূল ফলাফল। ঠিক আছে, এটাকে আমরা বলবো অনুকূল ফলাফল বা অনুকূল ঘটনা, যেটাই বলো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সম্ভাবনাটাকে কিভাবে বের করব? তাহলে আমরা বলবো যে সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ফলাফল বাই বা ভাগ মোট ফলাফল। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমার এখানে কি হলো? সম্ভাবনা আমি কত পেলাম? দেখো এখানে আমি 5 পাওয়ার সম্ভাবনা যদি দেখি, 5 পাওয়ার সম্ভাবনা কত? দেখো আমার মোট অনুকূল ফলাফল কয়টা? অনুকূল ফলাফল কয়টা? 5 না, কিন্তু অনুকূল ফলাফল কয়টা? একটা না দুইটা? একটা। এবং মোট ফলাফল কয়টা? নট এই 6, আমার হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। 6টা ঘটনা, এর জন্য আমি এখানে লিখবো 6। তাহলে মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 6টা। এবং অনুকূল ফলাফল কয়টা? অনুকূল ফলাফল হচ্ছে একটা। 5 না, কিন্তু একটা। তাহলে সম্ভাবনা কিভাবে বের করব? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সম্ভাবনাটা বুঝতে পেরেছ। সো এখন আমি তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেই, সম্ভাবনা কাকে বলে। সম্ভাবনা হচ্ছে তোমার একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক প্রকাশ, যেটাকে আমরা বলি সম্ভাবনা। সো চলো আমরা পরের স্লাইডটাতে দেখি। এখন দেখো, এখানেও ঠিক তদ্রূপ আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাই একটু ঘুরিয়ে দিয়েছে। এবং এটা দেখো, শুধুমাত্র একটা ইয়ারেই কতবার আসছে। তার মানে খেয়াল করে দেখো, আমি এটা নিয়েছি, তার মানে এই 19 সালের পর আসে না, এই বিষয়টা এমন না। এই 19 সালে তো একই সাথে 3টা বোর্ডে আসছে। বুঝতে পারো যে কত গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এটা তোমাদের এর পরবর্তীতেও বিভিন্ন সময় প্রতি বছর বিভিন্ন বোর্ডে আসছে, একাধিক বোর্ডে আসে। আমি এটা বোঝানোর জন্য আমি তোমাকে এটা লিখে দিয়েছি। সো খুবই মনোযোগ সহকারে অঙ্কটা করো। ঠিক আমরা যেই সম্ভাবনা পড়তেছি এরই মধ্যে কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি সম্ভাবনা কাকে বলে এবং সম্ভাবনা কিভাবে করতে হয়। দেখো, ছক্কাটাকে যদি আমি নিক্ষেপ করি তাহলে আমি কি পাবো? এই ছক্কাটাকে নিক্ষেপ করলে আমরা এই 6টার ভিতরে 1 2 3 4 5 6 এই 6টা ঘটনা, এখানে কি 6টা ঘটনা, এই 6টা ঘটনার ভিতরে আমি পাবো। খেয়াল করে দেখো কোনগুলো পাবো। এখানে বলছে তোমাকে যে বিজোড় সংখ্যা। সো বিজোড় সংখ্যা আসতে পারে। বিজোড় সংখ্যা এখানে কে কে আছে খেয়াল করে দেখো তো। বিজোড় কে কে?
1 কি বিজোড়, 3 কি বিজোড়, 5 কি বিজোড়। তার মানে এটাও একটা ঘটনা, এটাও একটা ঘটনা, এটাও একটা ঘটনা। এখন বলো তো এই যে যে বিজোড় আসার সম্ভাবনা, তার মানে এখানে বিজোড়ের ঘটনা কয়টা? বিজোড়ের ঘটনা কয়টা? বিজোড়ের ঘটনা হচ্ছে কয়টা? 3টা। তার মানে এটাকে আমরা বলতে পারি অনুকূল ফলাফল। বিজোড়ের ঘটনা কি? এখানে বিজোড় সংখ্যায় চাইছে, তার মানে আমরা বলতে পারি অনুকূল ঘটনা কয়টা? 6টা। সো এটাকে আমরা এইভাবেও বলতে পারি সমান সমান মোট ঘটনা এখানে আমরা বলতে পারি মোট ঘটনা কত? 6টা। ঠিক আছে। আর বিজোড় আসার ঘটনা বা অনুকূল ফলাফল কয়টা? 3টা। ঠিক আছে। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। বিজোড় আসার ঘটনাকে আমরা বলতে পারি অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা 3টা। তাহলে এখন বলো যে সম্ভাবনা আসলে আমরা কিভাবে বের করি? সম্ভাবনা আমরা বের করি সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূল ঘটনা বা মোট ঘটনা। তাহলে কত আসে? 3/6 অর্থাৎ 1/2। এটাই হচ্ছে আমাদের সেই অঙ্কের আনসার। দেখো অঙ্কটা খুবই সহজ, আমি জাস্ট তোমাকে এখানে একটু বুঝিয়ে বুঝিয়ে করানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। সো খুবই সহজ কিন্তু সম্ভাবনা। সো সম্ভাবনা নিয়ে তোমরা অনেকেই খুব মানে দ্বিধাদ্বন্দ্বে থাকো। সো দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো কিছু নেই। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবেই বুঝতে পেরেছ। এখন আমরা এই যে যে সম্ভাবনা আমরা পড়তেছি, সেই সম্ভাবনার ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করেছ, আমি তোমাকে বারবার বলতেছিলাম যে অনুকূল ফলাফল এবং মোট ফলাফল বা অনুকূল ঘটনা বা মোট ঘটনা। সো আমি কিন্তু তোমাদেরকে অঙ্কের মাধ্যমে এবং আমরা লুডো খেলার মাধ্যমে কিন্তু বুঝে গিয়েছি যে মোট ফলাফল কোনগুলো এবং অনুকূল ফলাফল কোনগুলো। সো এটাকে জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে একটু সামারাইজ করার জন্য এখানে লিখে রেখেছি। সো আমি যদি এখানে তোমাদের এর পরবর্তীতে দেখাবো যে আসলে সম্ভাবনার সূত্রটা কি। সম্ভাবনার সূত্রটা আমি আবার তোমাদেরকে স্মরণ করাই দেই। সেটা হচ্ছে সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে অনুকূল ফলাফল বা ঘটনা, তুমি যেটাই বলো কোনো সমস্যা নাই, মোট ফলাফল বা ঘটনা যে কোনো একটা বলতে পারো, কোনো প্রবলেম নেই। সম্ভাবনার সূত্রটা হচ্ছে এইটা, অনুকূল ফলাফলটা হচ্ছে উপরে, মোট ফলাফলটা হচ্ছে কি নিচে। আর সম্ভাবনার সংজ্ঞা তো অলরেডি তোমরা জানো যে কোনো ঘটনা ঘটা এবং না ঘটার গাণিতিক প্রকাশটাকেই বলা হয়ে থাকে সম্ভাবনা। এখন দেখো এই যে যে সম্ভাবনাটা আমরা পড়তেছি, এখানে দুইটা স্পেশাল ঘটনা আছে। স্পেশাল মানে স্পেশাল। তো স্পেশালটা শুরু করি তোমার স্পেশাল ডে দিয়েই। মনে করো তোমার জন্ম 30শে ফেব্রুয়ারি, তাই না? কার কার জন্ম 30শে ফেব্রুয়ারি? এই দাঁড়াও, 30শে ফেব্রুয়ারি কারো জন্ম হতে পারে না? উত্তরটা হচ্ছে না, 30শে ফেব্রুয়ারি কারো জন্ম তারিখ হতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে ফেব্রুয়ারি মাস তো 29 অথবা 28 দিনের। সো যেহেতু 30 দিন, 30তম দিন ফেব্রুয়ারি মাসে নাই, তাহলে এটা কি ঘটার কোনো পসিবিলিটি আছে? যেমন আমি তোমাকে যদি আরেকটা উদাহরণ দেই, যে একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করেছিলাম, সেখানে আমরা কি পেয়েছিলাম? সেখানে আমরা পেয়েছিলাম, দেখো একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম 1 পাইতে পারি, 2 পাইতে পারি, 3 পাইতে পারি,
4 পাইতে পারি, 5 পাইতে পারি, 6 পাইতে পারি। কিন্তু তোমাকে কেউ যদি আইসা বলে যে হচ্ছে 7 পাইতে কি পারি? না, উত্তর হচ্ছে কি না, আমরা 7 পাবো না। কেন পাবো না? কারণ কি? কারণটা হচ্ছে ছক্কার যে 6টা তল আছে সেই 6টা তলে তো 7 নাই, তাহলে আমরা পাবো কিভাবে? পাবো না। তার মানে এটা হচ্ছে অসম্ভব ঘটনা। তো অসম্ভব ঘটনা যেটা, সেটার সম্ভাবনা যদি আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় প্রকাশ করতে চাই, অসম্ভব ঘটনার সম্ভাবনা, অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? 0। মানে এটা পসিবিলিটিই নাই, সম্ভাবনাই নাই, এটাকে আমরা বলি সম্ভাবনা 0। ঠিক একইভাবে এখন আমি যদি তোমাদেরকে বলি যে সম্ভাবনার তো অসম্ভব ঘটনাটা বুঝতে পারলাম, এখন আমি যদি বলি যে কালকে সূর্য পূর্ব দিকে উঠবে, তাহলে কি বলো তো? আমি যে কথাটা বললাম সেটা কি হবে কি হবে না? না হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তার মানে অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে, সূর্য আগামীকালকে পূর্ব দিকেই উঠবে। তো এই ধরনের চিরন্তন সত্য যেই ঘটনাগুলো, সেগুলোকে আমরা বলি নিশ্চিত ঘটনা। সো নিশ্চিত ঘটনা যেমন কি সূর্য পূর্ব দিকে উঠে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, তার মানে আমি বলতে পারি নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত? নিশ্চিত ঘটনার সম্ভাবনা 1। তার মানে যেই ঘটনাটা অবশ্যই ঘটবে তার মান কত? 1। যেই ঘটনাটা ঘটবেই না সেইটা ঘটার সম্ভাবনা কত? 0। তাহলে তোমাদের মাথায় কি এখন একটা শব্দ আসতেছে না যে যেই ঘটনাটা ঘটবেই সেটার সম্ভাবনা যদি 1 হয় আর যেটা ঘটবে না সেটার সম্ভাবনা যদি 0 হয়, তার মানে সম্ভাবনার মানটা সবসময় 1 থেকে 0 অথবা 0 থেকে 1 এর মাঝখানে যে অসংখ্য সংখ্যা আছে এরই মধ্যে হয়ে থাকে। সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় দেখব একটু পর। খেয়াল করে দেখো, এই যে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম বা যেই এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে দিলাম, সেই এক্সাম্পলগুলো হচ্ছে সম্ভাবনার একটা প্রকারের ভিতরে পড়ে, সেটা হচ্ছে যুক্তিভিত্তিক সম্ভাবনা। খেয়াল করে দেখো যুক্তিভিত্তিক সম্ভাবনা কিভাবে হলো? কারণটা হচ্ছে তুমি কিন্তু আগেই জানো যে হচ্ছে তোমার এই 6টার ভিতরে আসবে, তুমি যুক্তিটা দিচ্ছ যে এখানে 7 নাম্বার আসতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার ডাইসের ভিতরে 6 এর বেশি নাই, 1 থেকে 6 এর মধ্যেই আছে, এর জন্য 7 আসবে না। এটা হচ্ছে তোমার যুক্তি। এই ধরনের উদাহরণগুলোকে বা এই ধরনের সম্ভাবনাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? আমরা ক্যাটাগরিতে ফেলবো যুক্তিভিত্তিক সম্ভাবনা, ঠিক আছে? তার মানে এটা একটা হচ্ছে ছক্কা নিক্ষেপ, কয়েন নিক্ষেপ, ছক্কা নিক্ষেপ, পরে হচ্ছে কয়েন নিক্ষেপ, এগুলো হচ্ছে আমার কি যুক্তিভিত্তিক সম্ভাবনা। তো এখন তোমাকে আমি বলি যে তথ্যভিত্তিক সম্ভাবনা কোনগুলো। সো তথ্যভিত্তিক সম্ভাবনা হচ্ছে সেইগুলো, তোমাকে যদি আজকে বলি যে বাংলাদেশ এশিয়া বাছাই পর্বে বা বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপ জিতবে, এর পসিবিলিটি হচ্ছে কত? 40%। অথবা তোমাকে যদি আমি বলি যে আগামী বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ জেতার সম্ভাবনা 30%। সো এই যে আমি তোমাদেরকে বললাম সেগুলো আসলে খেলাটা কি হয়ে গিয়েছে? না, খেলাটা কিন্তু হয়ে যায় নাই, খেলাটা সামনে হবে। সো এটার একটা আমি প্রেডিক্ট করছি।
সো প্রেডিক্ট যখন আমি করছি তখন আমি কিন্তু তোমাকে এমনি এমনি বলে দিলাম হলো না। বিষয়টা হচ্ছে আমি আগের যেই তাদের খেলার ধরন বা তারা যে এই 2 বছর কিভাবে খেলছে সেগুলো ডাটা অ্যানালাইসিস করে আমি কিন্তু তোমাকে এই কথাটা বললাম। তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। সো তোমাকে যদি আমি বলি যে গত মাসের 20 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, অথবা গত সপ্তাহে শুক্রবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তুমি কিন্তু বলতে পারবা না। কিন্তু আমি যদি তোমাকে বলে দেই যে গত সপ্তাহের 4 দিন বৃষ্টি হয়েছে, তাহলে শুক্রবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে এই যে গত মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা আগামীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, অথবা এই যে বাংলাদেশ এশিয়া কাপ খেলার পসিবিলিটি বা এশিয়া কাপ জিতার পসিবিলিটি কত পার্সেন্ট, এই ধরনের আগের যেই তথ্য অ্যানালাইসিস করে যেই ধরনের সম্ভাবনা আমরা বলে থাকি সেগুলোকে বলা হয়ে থাকে তথ্যভিত্তিক সম্ভাবনা। সো এখানে এক্সাম্পল কি হইতে পারে? বাংলাদেশ এশিয়া কাপ জিতার সম্ভাবনা 30%। 30% মানে কি? 30%কে আমরা কিন্তু এটাও বলতে পারি 0.3। আবার এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে গত মাসে 21 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বা তোমাকে এটাকে তুমি দিতে পারো আগামী মাসেও বলতে পারো। সো এই ধরনের সম্ভাবনাকে বলা হয়ে থাকে তথ্যভিত্তিক সম্ভাবনা। সো এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, তোমাদের জানার জন্য আমি বলে দিলাম। তো এর পরবর্তীতে খেয়াল করে দেখো, এতক্ষণ আমরা যে পড়লাম যে সম্ভাবনা কি, সম্ভাবনা বের করার জন্য যেই শব্দগুলো প্রয়োজন হয় সেগুলো, এই সব কিছু আমরা এক নজরে সম্ভাবনার স্লাইডটাতে দেখে নিব। দেখো এখানে প্রথমতই আমি কি লিখেছি? আমি লিখেছি সম্ভাবনা, যে তোমাদেরকে সংজ্ঞাটা দিয়েছিলাম যে সম্ভাবনা কাকে বলে। সম্ভাবনা হচ্ছে কোনো কিছু ঘটা এবং না ঘটার গাণিতিক প্রকাশ। সো এইটাকে তুমি যদি গাণিতিকভাবে প্রকাশ করতে চাও তাহলে তোমার যে সূত্রটা প্রয়োজন হবে সেইটা হচ্ছে সম্ভাবনা ইকুয়াল টু, বা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অর্থাৎ তোমার যে ফেভারে যেই ফলগুলো আসবার সম্ভাবনা আছে সেগুলো তুমি উপরে দিবে, এবং যেই ঘটনাগুলো সবগুলো মিলে ঘটনা সেটাকে তুমি নিচে দিবে। এটাকে বলা হয় থাকে সম্ভাবনার সূত্র। তো এর পরবর্তীতে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এইটা বলে দিই, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। যেমন একটা জিনিস ঘটার সম্ভাবনা এবং ওই জিনিসটা না ঘটার সম্ভাবনা, এই দুইটার যোগফল সবসময় এক হবে। বুঝতে পেরেছ? একটা ঘটনা ঘটার সম্ভাবনা এবং ওই ঘটনাটা না ঘটার সম্ভাবনা, এই দুইজন মিলে আমার হবে কি এক। অর্থাৎ আমি বলতে পারি যে সম্ভাবনা এবং একটা ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার যোগফল এক। আবার পরবর্তীতে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যেই হয়। যেমন এই যে এটাকে কোনো ঘটনা 0 থেকে 1 এর মধ্যে, যদি ওই ঘটনাটাকে আমরা ঠিক একইভাবে যদি PA দ্বারা প্রকাশ করি তাহলে আমি এটাকে এইভাবে লিখব, একই, এটা আর এটা একই। জাস্ট আমি তোমাকে এটা একটা ঘটনা দ্বারা বুঝিয়ে দিয়েছি। তো এই সম্ভাবনার আর একটা সূত্র আছে, সেই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই সেই অঙ্কটা ভুল করো। তো সেই অঙ্কটা কি বা সেই সূত্রটা কি আমরা এখন দেখি। সো এই যে
সূত্রটা খেয়াল করে দেখো। যদি কোনো একটি ঘটনা বা কোনো একটি পরীক্ষণের মোট সম্ভাব্য ফলাফল PA, খেয়াল করে দেখো কি PA, কোনো একটি পরীক্ষণের মোট সম্ভাব্য ফলাফল PA, এটা কিন্তু একটা ঘটনা। আবার এবং অপর একটি পরীক্ষণের মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে PB। তাহলে পরীক্ষা দুইটি একত্রে সংগঠিত হলে এর সম্ভাবনা কত? তোমাদের কাছে একটু গুলমেলে মনে হইতে পারে, আমি তোমাদেরকে এটা একটু ডিটেলস বলতেছি। তাহলে এদের মোট সম্ভাবনা হবে এই সম্ভাবনা দুইটার গুণফল। খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম যে এখানে একটা ছক্কা নিলাম, ঠিক আছে? এই ছক্কা নিলাম, এখান থেকে যদি আমি 5 পাওয়ার সম্ভাবনা কত? পাওয়ার সম্ভাবনা, তো এটা ধরে নিলাম হচ্ছে P5। তার মানে এটা কত হবে? 1/6। আমরা কিন্তু এটা অঙ্ক আগে করে আসছি। ঠিক, এটা একটা যেমন ঘটনা। আবার তোমাকে আমি বলি, এইটার সাথে সাথে আরেকটা ঘটনা দিলাম, সেটা হচ্ছে একটা কয়েন আমি নিক্ষেপ করলাম, ঠিক আছে? এই কয়েনটাকে নিক্ষেপ করলে আমার হেইট আসার সম্ভাবনা হেড পাওয়ার সম্ভাবনা কত হবে? 1/2। এগুলো কিন্তু আমরা এর আগে করে আসছি। সো খেয়াল করে দেখো, এটাকে যদি আমি এভাবে দেই P of H, তোমাদের আবার অনেকের কনফিউজড হয়ে যেতে পারে যে এটা আগে পরে কেন লিখলাম। সো কনফিউজড হওয়ার কিছু নাই, আমি ঠিক করে দিচ্ছি। সো খেয়াল করে দেখো, এটা P5 আর এটা হচ্ছে PH, এটা পেলাম। এই দুইটা এখন যদি বলি ছক্কায়, এখন যদি বলি, খেয়াল করে দেখো, এটা একটু খেয়াল করো। এখন যদি আমি বলি ছক্কায় 5 এবং কয়েনে H পাওয়ার সম্ভাবনা কত? সো এইরকম যদি বলি তাহলে হবে এই সম্ভাবনাটা হবে এই যে এইখানে খেয়াল করে দেখো, এই যে P5 ইন্টু P of H, ঠিক আছে? এইটাকেই আমি বুঝাইছি। তার মানে কি খেয়াল করে দেখো, এই যে P5, এই P5 এর মান কত? 1/6। আর এইখানে P of H এর মান কত? 1/2। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই 1/12, এটা হচ্ছে আমার সেই আনসার, ঠিক আছে? আশা করি তোমরা এখন এটা বুঝতে পেরেছো যে আসলে এই ফর্মুলাটা কেমন। এই দুইটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ছিল। যেমন আমি তোমাদেরকে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ঘটনা যখন পড়াইছি, এই দুইটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। এটা একটা ঘটনা এবং এটা একটা ঘটনা, আলাদা দুইটা ঘটনা। এই দুইটা ঘটনার এটা পাওয়ার সম্ভাবনা এত, এই দুইটা ঘটনার এই ঘটনার সম্ভাবনা এত। এই দুইটাকে যদি একসাথে, সো তোমরা মনে রাখবা কোন জায়গায়, তোমরা মনে রাখবা এই যে এবং যদি থাকে, এই যে এবং যদি থাকে, এখানে এবং যদি থাকে তাহলে তোমরা কি করবা? এই যে এখানে কি গুণ চিহ্ন দিবা, অর্থাৎ গুণ করে দিবা, ঠিক আছে? সো এর সাথে সাথে আমি তোমাদেরকে আরেকটা সম্পূরক ইনফরমেশন দিয়ে নেই, সেটা হচ্ছে এই যে এরকম যদি এবং বলে তাহলে তোমরা গুণ চিহ্নটা দিয়ে দিবা, আর যদি অথবা বলে তাহলে যোগ চিহ্ন দিয়ে দিবা। এটা একটু আস্তে শর্টকাট বলে দিলাম, ঠিক আছে? যাই হোক, তোমাদের এবং থাকলে কি করবা? গুণ দিবা। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। এই দুইটা স্লাইডে আমি যা দেখালাম এর মাধ্যমে তুমি এই সম্ভাবনার সবগুলো অঙ্ক করতে পারবে। তো এরই সাথে সাথে আমরা আমাদের পরের স্লাইড কি বোর্ডের একটা প্রশ্ন আলোচনা করব। তো বোর্ডের প্রশ্ন আলোচনা করার আগে আমি তোমাদেরকে সম্ভাবনার গাছ পড়াই। সম্ভাবনার গাছ আবার কি?
সম্ভাবনার গাছ তো আগে কখনো শুনি নাই। এ কি বলতেছে ভাই? সম্ভাবনার গাছ হচ্ছে এই যে সম্ভাবনাটা আছে, এটাকে আমরা গাছের মতো ডালপালার মতো আঁকাবো, একটা চিত্র আঁকাবো, সেটাকে বলা হয়ে থাকে সম্ভাবনার গাছ। ও না, সম্ভাবনার গাছ না, এটাকে বলা হয়ে থাকে প্রবাবিলিটির ট্রি। ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে আসবে প্রবাবিলিটির ট্রি। ঠিক আছে, সো এই প্রবাবিলিটির ট্রিটা কিভাবে আঁকাতে হয় সেটা যদি তোমাকে আমি বলি, যেমন খেয়াল করে দেখো, আমরা যখন ছক্কাটা নিক্ষেপ করেছিলাম সেটাকে আমরা কি করেছিলাম? এইভাবে লিখেছিলাম ছক্কা, তাই না? এই ছক্কাটাকে যখন আমরা এইভাবে লিখেছিলাম, এরপরে আমরা কি করেছিলাম খেয়াল করে দেখো তো। এখানে আমরা লিখেছিলাম 1 2 3 4 5 এবং হচ্ছে 6, আমরা এভাবে লিখেছিলাম না? হ্যাঁ, আমরা কিন্তু এভাবে লিখেছিলাম। এই যে এইটা খেয়াল করে দেখো, এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে, এগুলোকে আমরা কি করতে পারি? এক একটা নমুনা বিন্দু বলতে পারি। খেয়াল করে দেখো, এই যে নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র, এইটা আমরা প্রবাবিলিটি ট্রির ক্ষেত্রে পড়ে যাব। যেমন খেয়াল করে দেখো তো, আমি যদি তোমাকে এখানে বলি এইখানে টোটাল কয়টা ঘটনা আছে? 6টা ঘটনা আছে। এই যে 6টা ঘটনা আছে, এই 6টা ঘটনাকে আমি একসাথে যদি বলি তাহলে এরা কি? দেখো, এই 6টা ঘটনাকে যদি আমি একসাথে বলি তাহলে এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র, ঠিক আছে? সো এটাকে যদি আমরা একসাথে বলি তাহলে সেটাকে বলবো কি? নমুনা ক্ষেত্র। আর এই যে এক একটা, এটা একটা, এটা একটা, এরকম প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে কি? এক একটা নমুনা বিন্দু। নমুনা বিন্দু। আশা করি তোমরা নমুনা বিন্দু এবং হচ্ছে নমুনা ক্ষেত্র সম্পর্কে বুঝতে পেরেছো, যে প্রত্যেকটা ঘটনা আসলে এক একটা নমুনা বিন্দু, এবং ওই প্রত্যেকটা ঘটনা যদি একটা নমুনা বিন্দু হয়, সবগুলো মিলে হবে আমার এই যে নমুনা ক্ষেত্র। এখন আমি তোমাদেরকে কেন সেই সম্ভাবনার গাছ বলছি, প্রবাবিলিটি ট্রি যেখানে, সেখানে গাছের সাথে আমি তোমাদেরকে একটু মিলিয়ে দেই। যেমন তোমার কাছে যদি তোমার সামনে দেখো, খেয়াল করে দেখো, তোমার সামনে যদি একটা গাছ থাকে, সেই গাছে দেখবা অনেকগুলো ডালপালা আছে, ডালপালার মাথায় কি আছে? অনেকগুলো পাতা আছে। সো এইরকম বিষয়টা হচ্ছে, তোমার মনে করো এখানে একটা গাছ আছে, একটা, ঠিক আছে? সো এই যে গাছ, এই গাছে কি থাকবে? অনেকগুলো পাতা থাকবে। যেমন এখানে মনে করো একটা পাতা, এইখানে আরেকটা ডাল এসে, এখানে আরেকটা পাতা, এখানে আরেকটা পাতা। তাহলে এই যে পাতাগুলো, এই পাতাগুলো আসলে কি? নমুনা বিন্দু। আবার এই যে মনে করো এই যে এটা, এই পাতাগুলো হচ্ছে এক একটা নমুনা বিন্দু, আর এই সবগুলো পাতাকে একসাথে আমি বলতেছি নমুনা ক্ষেত্র। এবং এই যে নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্রের সবগুলোকে আমি এরকম এই যে শাখা প্রশাখা দাগ দাগ দিয়ে শাখা প্রশাখার মতো আঁকাইলাম, এর জন্য এই পুরোটাকে আমি বলবো হচ্ছে একটা গাছ। ঠিক আছে, তাহলে এই পুরোটাকে আমি কি বলবো? একটা গাছের সাথে তুলনা করতে পারি। তার মানে এই যে এইখানে এটাকে যদি প্রবাবিলিটি ট্রি আঁকাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেই। এখান থেকে আমার সবগুলোতে কি করতে হবে? এখান থেকে সবগুলোতে একটা করে এইটা হচ্ছে আমার সেই প্রবাবিলিটির ট্রি। তাহলে খেয়াল করে দেখো, এটা আমি তোমাদেরকে গাছের সাথে মিল করে শিখাইলাম কেন? কারণটা হচ্ছে নামটা যাতে মনে থাকে, প্রবাবিলিটির ট্রি। তার মানে খেয়াল করে দেখো, এই নমুনা ক্ষেত্রে কয়টা নমুনা বিন্দু আছে? 6টা নমুনা বিন্দু আছে।
ঠিক তদ্রূপভাবে তুমি যদি একটা কয়েনকে নিক্ষেপ করো সেখানে তুমি কয়টা নমুনা বিন্দু পাবা, সেখানে নমুনা বিন্দু পাবে 2টা। এরকম এক এক সময় নমুনা বিন্দু অনেক এক এক রকম হতে পারে। সো আশা করি তোমরা নমুনা বিন্দু বুঝতে পেরেছ, নমুনা ক্ষেত্রও বুঝতে পেরেছ এবং তারই সাথে সাথে কেন প্রবাবিলিটি টি বলা হয় সেটাও বুঝতে পেরেছ। এখন দেখো আমরা একটা বোর্ডের প্রশ্ন সলভ করি সেই প্রবাবিলিটি ট্রি নিয়ে। কেন আমরা বোর্ডের প্রশ্নটা নিয়ে আসলাম, দেখো এই অঙ্কটা কতবার আসছে বোর্ডে, 23-এ আসছে, 20-এ আসছে, 16 সালে আসছে, এর পরবর্তীতেও বেশ কয়েকবার আসছে। আমি জাস্ট তোমাদেরকে এর গুরুত্বটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। খেয়াল করে দেখো, একটি মুদ্রা যদি 2বার নিক্ষেপ করা হয়, এর আগে তো আমি দেখাইলাম যে কিভাবে আসলে কয়েনকে নিক্ষেপ করতে হয়। যদি আমি এখানে একটা কয়েন দেই, সেই কয়েনকে যদি আমি নিক্ষেপ করি, ঠিক আছে, এই কয়েনটাকে যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে কি পাবো বলো তো? কয়েন পেলে আমি এখানে পেতে পারি এইস অথবা টেল, এই দুইটার ভিতরে আমি যে কোনো একটা পাবো, তাই না? হয় টেল পাবো নয় হেড পাবো। সো এই হেড অথবা টেল পাইতে পারি। তো তার পরবর্তীতে যদি আমি প্রথমবার আমি এটা পাইলাম, এর পরবর্তীতে যদি আবার নিক্ষেপ করি তাহলে আমি আবার হয়তো বা টেল পাবো, হেড পাবো অথবা টেল পাবো। ঠিক তদ্রুপভাবে এখানে আমি হেড পাবো অথবা টেল পাবো। তাহলে খেয়াল করে দেখো, এখানেও হেড অথবা টেল পাবো, এখানেও হেড অথবা টেল পাবো, এখানেও হেড অথবা টেল পাবো। এই দেখো এই যে কয়েনটা, এই কয়েনটাকে আমি নিক্ষেপ করলাম কয়বার? প্রথমবার নিক্ষেপ করলে এগুলো পাবো, আর এটা হচ্ছে কি দ্বিতীয়বার নিক্ষেপ করলে এটা পাবো। সো এই যে তোমার প্রবাবিলিটির ট্রি অঙ্কন করা কিন্তু হয়ে গিয়েছে। সো এইটা তোমাদের বোর্ড পরীক্ষায় এভাবে আঁকাইতে বলবে। দেখো 2বার নিক্ষেপ করছি, একবার নিক্ষেপ করলে এটা পাবো এবং এটা পাবো। সো এখান থেকে তোমাদেরকে আরেকটু আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে নমুনা বিন্দু তাহলে কোনগুলো। খেয়াল করে দেখো, এখানে নমুনা বিন্দুগুলো হবে, দেখো প্রথমে তুমি কয়েন পাইছো, প্রথমে তুমি কি পাইছো? এইচ পাইছো। তো সাথে আবার তুমি কি এখানে এইচও পাইছো, এটা হচ্ছে তোমার একটা নমুনা বিন্দু। দেখো প্রথমে এইচ পাইছো, তারপর এখানে এইচ। ঠিক তদ্রুপভাবে কয়েনটাকে যদি নিক্ষেপ করো তাহলে প্রথমে এইচ পাইছো, এইচ পাইলা, পরে এইচের সাথে আবার টিও পাইতে পারো, কিন্তু এইচ টি, এটা তোমার আরেকটা নমুনা বিন্দু। খেয়াল করে দেখো এটা একটা নমুনা বিন্দু, এটা এখানে আরেকটা নমুনা বিন্দু। ঠিক তদ্রুপভাবে তুমি যদি প্রথমে টেল পাইতা তাহলে টেল পাওয়ার পরে আবার হেড পাইতাম, টি এইচ, এটা একটা নমুনা বিন্দু। আবার এখান থেকে টি টি, এটা হচ্ছে আরেকটা নমুনা বিন্দু। তাহলে খেয়াল করে দেখো এখানে তুমি কয়টা নমুনা বিন্দু পেলে? আমরা নমুনা বিন্দু পেলাম কয়টা? 4টা। সো এগুলোকে যখন এক একটা হচ্ছে নমুনা বিন্দু, আর এই যে সবগুলোকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেই তাহলে এই সবগুলোকে আমরা একসাথে বলতে পারবো নমুনা, সবগুলো বিন্দু মিলে কি হয়? সবগুলো নমুনা বিন্দু মিলে তৈরি হয় নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র। আশা করি তোমরা নমুনা ক্ষেত্র কিভাবে করতে হয় বা কিভাবে বের করতে হয় এটা বুঝতে পেরেছ। সো যদি এটা বুঝে থাকো তাহলে দেখো আমরা আরেকটা বোর্ডের অঙ্ক করি। খেয়াল করে দেখো এখানে কি বলা আছে যে কোনো একজন লোকের সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 3/7 এবং ঢাকা থেকে রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, দেখো কি বলছে, ভালো করে পড়ো। একটা লোক প্রথমে সিলেট থেকে ঢাকা যাবে, খেয়াল করে দেখো প্রথমে সিলেট থেকে ঢাকা যাবে, তার সম্ভাবনা 3/7, এবং ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? 4/7। সো এই অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে 2024 সালে। এইটা শুধুমাত্র বোর্ড পরীক্ষায় না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি 99% এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে আসবে। হয়তোবা এই দুইটা মান চেঞ্জ করে দিবে, কিন্তু এই অঙ্কটাই আসবে।
এই ধরনের অঙ্কটাই আসবে তোমাদের সব বোর্ডে আসবে, শুধুমাত্র ঢাকা বোর্ড না, প্রত্যেকটা বোর্ড। তোমার যদি 10টা প্রশ্ন করে তার মধ্যে এই 10 বছরের ভিতরে তুমি দেখবা যে 10 বছরই এই কোশ্চেনটা থাকে বা 9 বছরই কোশ্চেনটা থাকে। সো এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা হচ্ছে এই যে যারা পরীক্ষা দিবা সামনে, পরীক্ষাতে না আসলে ওইটারে বলে আসবা, ভিডিওর নিচে আইসা কমেন্ট করবা, আমি তোমাদেরকে বলবো, সরি নিয়ে বলে দিব, ঠিক আছে? এটা আসবে, শিওর আসবে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমত আমাদের প্রবাবিলিটি ট্রি আঁকাইতে হবে। সো প্রবাবিলিটি ট্রিটা কিভাবে আঁকাবো খেয়াল করে দেখো। প্রথম লোকটা কোথায় ছিল? সিলেটে, ঠিক আছে? প্রথম লোকটা কোথায় ছিল? সিলেটে ছিল। হ্যাঁ, আমি সিলেটে রাখলাম একে। এরপর সে কোথায় যাবে খেয়াল করে দেখো। এরপর সে যাবে সিলেট থেকে ঢাকা। খেয়াল করে দেখো, আমি ঢাকা দিলাম, তাকে ঢাকা নিয়ে গেলাম। সো ঢাকা, খেয়াল করে দেখো, ঢাকা যখন যাবে তখন সে কিসে যাবে বলছে? ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তার মানে মনে করো যে ট্রেনে গেল, ঠিক আছে? মনে করলাম কি গেল? ট্রেনে গেল। সো ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 3/7 কিসে? ট্রেনে। তো এখন তোমাকে আমি বলি, এই যে ট্রেনে গেল যদি তার সম্ভাবনা 3/7 হয়, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? তোমার প্রবাবিলিটি ট্রিটা এইভাবে আঁকাইতে হবে যে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, ঠিক এইটাই। এটাকে আমি নিয়ে আসলাম। সো খেয়াল করে দেখো, সো ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি এত হয়, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে? ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে, এটা হবে কত? 1 - 3/7, অর্থাৎ এটাকে তুমি যদি কাটাকাটি করো, তাহলে যোগ করো, তাহলে 4/7 পাবে। এটা কি? ট্রেনে নয়। খেয়াল করে দেখো, ট্রেনে 9। সো ট্রেনে 9 কত? ট্রেনে 9 হচ্ছে 4/7। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কের ম্যাক্সিমাম জিনিস পেরে গেছো। এর পরবর্তীতে খেয়াল করে দেখো, সে ঢাকা থেকে কোথায় যাবে? ঢাকা থেকে যাবে কোথায়? রংপুর। দেখো সে ঢাকা থেকে কোথায় যাবে? রংপুরে। সো আমি দিলাম রংপুর। কিসে যাবে রংপুরে? কেউ মাইন্ড করো না, রংপুর বানানটা ভুল করে ফেলছি, শুদ্ধ করে লিখে দিচ্ছি, রংপুর। সো রংপুর যাবে, কিভাবে যাবে খেয়াল করে দেখো। রংপুর যাবে হচ্ছে বাসে। সো বাসে যাওয়ার সম্ভাবনা কত? বাসে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে, দেখো বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7, ঠিক আছে? এটা কিন্তু বাসে, তাহলে বাসে 9 কত হবে? মনে করো বাসে 9, এটা যদি হয় বাসে, তাহলে বাসে 9 কত হবে বলো তো? বাসে হচ্ছে এত। আর যদি বাসে 9 লিখি, বাসে 9 কত হবে? বাসে 9 ঠিক তদ্রুপ ভাবে 4/7 হচ্ছে 3/7। তার মানে বাসে 9 এর পসিবিলিটি কত? বাসে 9 এর পসিবিলিটি হচ্ছে 3/7। ঠিক তদ্রুপ ভাবে তুমি খেয়াল করে দেখো, এই জিনিসটা তো এইখানেও হবে, তাই না? তো রংপুর তো শুধু একবার যাবে না, রংপুরে এইখানেও যাইতে হবে। আবার খেয়াল করে দেখো, এই যে এখান থেকে ঢাকা থেকে তোমার প্রথম মনে করো ঢাকায় সে ট্রেনে যায় নাই, তখন কি হবে? এইখানে যাবে। সো এইটার সম্ভাবনা কত খেয়াল করে দেখো। ঢাকা থেকে বাসে
এটা যদি হয় বাসে, বাসে হইলে কত 4/7, আর বাসে 9 হইলে বাসে 9, তার মানে বাসে 9 কত 3/7। এই যেভাবে বের করবা। সো যদি এইটা বের করতে পারো তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের কি বলছে, আনসার কোশ্চেনটাই কি বলছে খেয়াল করে দেখো। কোশ্চেনটাই বলছে যে এই যে কোশ্চেনটাই বলছে, দেখো তোমাদেরকে এখানে বলে দেই যে সিলেট থেকে ট্রেনে 9, প্রথমটা কি ট্রেনে 9, ট্রেনে 9 কোনটা, প্রথম হচ্ছে ঢাকা থেকে যখন সিলেট যায় তখন ট্রেনে 9, তার মানে এই যে এটা খেয়াল করে দেখো, তোমাকে যদি এই যে ট্রেনে 9 প্রথম হচ্ছে ট্রেনে 9, ট্রেনে 9 এর কত মান, ট্রেনে 9 এর মান হচ্ছে 4/7, কিন্তু রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। রংপুরে বাসে যাবে, দেখো এইখানে ট্রেনে 9, এইখানে কিসে যাবে বাসে যাবে, বাসে মানে কোনটা এই যে এটা, তার মানে তোমার কোনটা বের করতে বলা হয়েছে, তোমাকে বের করা হয়েছে সিলেট থেকে ট্রেনে না এসে ঢাকা থেকে পরে আবার বাসে যাবা, ঠিক আছে। তার মানে আমার সম্ভাবনা কত হবে, সম্ভাবনাটা হবে সিলেট থেকে ট্রেনে 9, তাহলে আমার এখানে কি হবে সম্ভাবনা ইকুয়াল টু, দেখো ট্রেনে 9 সম্ভাবনা, ট্রেনে 9 ইনটু সম্ভাবনা এখানে কিসে হবে বাসে, ঠিক আছে। দেখো ট্রেনে 9 প্রথমটা হচ্ছে ট্রেনে 9, তারপরটা হচ্ছে বাসে, তার মানে এটার মান কত, ট্রেনে 9 এর মান কত ছিল আমার, ট্রেনে 9 এর মান ছিল 4/7, আর বাসের মানটা কত ছিল 4/7, অর্থাৎ এটার আনসার আসে কত 16/49। এটাই হচ্ছে আমার সেই সম্ভাবনা। দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে আসার সম্ভাবনা বললাম কি 99% আসবেই। সো তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা ভিডিওটা আবার পজ করে রিপিট দেখতে পারো, তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো এর পরবর্তীতে দেখো আমরা এই অঙ্কটা শেষ যদি করে থাকি, আমরা পরবর্তীতে দেখি আরেকটা ভিডিও আছে, পরীক্ষা আরেকটা অঙ্ক আছে। দেখো এই যে অঙ্কটা এখানে কি বলা আছে, এটা হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক। দেখো এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। অনেক সময় দেখবা যে তোমার ওই অঙ্ক এবং এই অঙ্ক এই দুইটা মিলে একটা সৃজনশীলের ভিতরে অ্যাড করে দিছে। সো একটা সৃজনশীল কমপ্লিট করার জন্য তোমার এই অঙ্কটাই সাথে সাথে ওই অঙ্কটাও লাগবে, এই অঙ্কটাও আসতে পারে। দেখো এই অঙ্কটা কিভাবে আমরা করব। সো একটা থলে আছে, এই থলেতে কি আছে 10টা লাল বল এবং হচ্ছে কি 7টা সাদা বল এবং 5টি কালো বল আছে। সো এখন সেই বল থেকে যদি তুমি একটা বল থেকে যদি এটা মনে করো বল, সেই বল থেকে কি আছে 10টা লাল, 7টা সাদা এবং 5টা কালো বল আছে। এখন দেখো বলটি সাদা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, এবং বলটি কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য খেয়াল করে দেখো, এই দুইটার কিন্তু পার্থক্য বলা হয়েছে। সো এইটা কিন্তু তুমি গুণ করে দিলে হবে না, এখানে কি করতে হবে তোমার পার্থক্য বের করতে হবে। খেয়াল করে দেখো আমরা প্রথমে কি বের করব, সাদা বল হওয়ার সম্ভাবনা, সাদা বল হওয়ার সম্ভাবনা। সো এই সাদা বল হওয়ার সম্ভাবনা কত খেয়াল করে দেখো, এইখানে যদি আমি বের করতে চাই সম্ভাবনায় কি দেখো মোট ফলাফল কত, মোট ফলাফল খেয়াল করে দেখো, মোট ফলাফল হচ্ছে কয়টা, এখানে হচ্ছে 10টা লাল, সাদা বল হচ্ছে 7টা, আর কালো বল হচ্ছে কয়টা 5টা। এটা হচ্ছে আমার মোট ফলাফল, অর্থাৎ মোট ফলাফল কত, মোট ফলাফল হচ্ছে
22। আবার তুমি খেয়াল করে দেখো, সাদা হওয়ার সম্ভাবনা মানে কি? সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কত? সাদা কয়টা? সাদা হচ্ছে 60টা। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 7/12। সো এটা কি? সাদা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো সাদা হওয়ার সম্ভাবনা যদি এইটা হয়, এখন তোমাকে বলি যে তুমি যদি এখন বের করো যে কালো না হওয়ার সম্ভাবনা কত। দেখো কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা খেয়াল করে দেখো, এইখানে মোট ফলাফল কত? মোট কালো হওয়ার সম্ভাবনা, এখানে তুমি মোট ফলাফল কত? মোট ফলাফল হচ্ছে সেই 22টা। মোট ফলাফল কত? 22টা। কিন্তু এখানে কালো না হওয়ার সম্ভাবনা কিন্তু বলছে, আমি বের করতেছি কালো হওয়ার সম্ভাবনা। এটা একটু মনে রাখো, কালো হওয়ার সম্ভাবনা কয়টা? উপরে অনুকূল ফলাফল, কালো হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 5টা। ঠিক আছে, সমান সমান হচ্ছে 5/22। সো 5/22 যদি হয়, এটা হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা। কালো না হওয়ার সম্ভাবনা তাহলে কত? কালো না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা। কালো হওয়ার সম্ভাবনা, দেখো কালো না হওয়ার সম্ভাবনাটা হচ্ছে কালো 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যদি দেই 1 মাইনাস 5/12 সমান সমান আমি বলতে পারি 7/12। সরি, এখানে 12 হবে না, তো 22 হবে। এখানে 5/22 সমান সমান আমি বলতে পারি 22 থেকে যদি 5 চলে যায় তাহলে কত হবে? 17। ঠিক আছে, সো এইটা যদি হয় এখানে হবে 22 হবে, এখানে 12 হবে না। সো খেয়াল করে দেখো, এই যে সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা, এই দুইটার পার্থক্য। এখন যদি আমরা পার্থক্যটা বের করতে চাই, সুতরাং কালারটা আমি একটু চেঞ্জ করে দেই তাহলে বুঝতে হবে। পার্থক্য হচ্ছে, খেয়াল করে দেখো, পার্থক্য হচ্ছে কোনটা? 17/22 মাইনাস 7/22 সমান সমান হচ্ছে কত? এটাকে যদি তুমি লসাগু নাও 22 এবং হচ্ছে 17 থেকে 7 গেলে 10। এটা হচ্ছে আমাদের সেই পার্থক্যের আনসার। তো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে কিন্তু এবং মানেই হচ্ছে তোমার এখানেই হবে না, এই যে আলাদা আলাদা বের করে পার্থক্যটা তোমার জানতে চাইছে। এখানে তোমার একসাথে বের করতে বলে নাই যে এবং দিয়ে বের করো। সো যদি এবং দিয়ে বের করতে হতো গুণ করতে, বাট এইখানে কিন্তু গুণ হবে না। এটা কিন্তু তোমাদের কনসার্ন থাকতে হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এরই মাধ্যমে আমরা কিন্তু এই যে পুরো ক্লাসটা করলাম, সেই ক্লাসটার ভিতরে কি কি শিখলাম? আমরা শিখলাম সম্ভাবনা কি, সম্ভাবনার যে শব্দগুলো আছে সেগুলোর বিস্তারিত আমরা জেনেছি, এবং সম্ভাবনার যে সূত্রগুলো আছে আমরা সেগুলো একসাথে দেখেছি। এবং তারই সাথে সাথে আমরা সম্ভাবনার যে পরীক্ষার আসে, বোর্ড পরীক্ষায় আসে, সেই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সলভ করেছি। আশা করি তোমরা এর মাধ্যমে উপকৃত হচ্ছ এবং আমাদের প্রাইম পাঠশালার সাথেই আছো। তো তোমাদের জন্যই আমরা প্রাইম পাঠশালার পক্ষ থেকে এই ধরনের এক্সক্লুসিভ কিছু ক্লাস নিয়ে এসেছি, যেগুলো তোমাদেরকে অন্যান্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। সো ভালো জিনিস তোমরা সবার সাথে শেয়ার করবে এবং তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দিবে। সো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মুমিনুর রহমান শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।